এখন আরতি হবে, আপনারা উঠে দাঁড়ান। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। সুমনকে এত টেন্সড কেন দেখাচ্ছে? আর বারবার ওকে কে ফোন করছে? আপনি কেন বিরক্ত করছেন আমায়? আমি তো বললাম আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। আরে তাহলে ভালোবাসা করি চলো ডার্লিং। তাছাড়াও বন্ধুত্বের পরে ভালোবাসা, এই টোটাল প্রসিডিওরটা না অনেক লম্বা হয়ে দেখুন, যায়। আপনার সামনে আমি হাত জোড় করছি। অনেক কষ্টে আমার পরিবার আমাকে অনুমতি দিয়েছে কলেজে যাওয়ার জন্য। আমার পরিবারের মধ্যে যদি কেউ জানতে পেরে যান তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে, আমার কলেজ যাওয়া বন্ধ হয়ে যাবে। প্লিজ আমার কথা শুনুন, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আমি বললাম না, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। নন্দিনী, নন্দিনী, হে ভগবান, অংশুমান দা হয়তো সব শুনে ফেলেছেন। জানি না উনি কিভাবে রিয়াক্ট করবেন। নন্দিনী, কলেজে আজ কি হয়েছিল? দাদা আসলে অ্যাকচুয়ালি তোমাদেরকে কলেজে কেউ বিরক্ত করছে? নন্দিনী, আমাকে সত্যি করে বল, আজকে কলেজে কি হয়েছিল? দাদা নন্দিনী, আজকে কলেজে যা যা প্রবলেম হয়েছে আমি সব সামলে নেব। নন্দিনী, কোনো কিছুকে ক্যাজুয়ালি নেওয়া ঠিক নয়, এটা একটা সিরিয়াস ম্যাটার। আর যেভাবে তোরা আজকে ভয় পেয়েছিলি সেটা আমি দেখে বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হয়েছে। আর যখন থেকে তোর মিসড কল এসছে তখন থেকে আমি অবজার্ভ করছি যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাই পরিষ্কার করে বল, আজকে কি হয়েছিল? নন্দিনী, প্রবলেম সামলে নিতে হবে আমায়। আমি এখন কলেজে যাচ্ছি, বাইরে যাচ্ছি, কোনো না কোনো ঘটনা তো রোজ ঘটতেই থাকবে। এখন সব প্রবলেম যদি বাড়িতে এসে বলতে থাকে তাহলে স্টাডি কখন করবো আমরা? ওনাকে বলো যে আমি এই প্রবলেমটা নিজের মতো করে সামলে নেব। নন্দিনী, এটা কোনো রোজকার ছোটখাটো ঝামেলা নয়। আর যদি এটা কলেজ অবধি থাকতো তাহলে বুঝতাম, কিন্তু প্রবলেমটা তোমাদেরকে এখন ফোন করা শুরু করেছে। কেউ তোমাদেরকে ফোনে বিরক্ত করছে, সেই জন্য এই সমস্যাটাকে এক্ষুনি মেটাতে হবে। আমি তো বললাম নন্দিনী আমি সামনে নেব নিজের মতো। ওনাকে বলো যদি উনি এর মাঝে আসেন তাহলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। প্রবলেম যাতে না বাড়ে সেই জন্যই তো জিজ্ঞেস করছি যে বলো কি হয়েছে। তোমাদেরকে একা পেয়ে কেউ কি বিরক্ত করছে নাকি অন্য কোনো ব্যাপার? দেখ নন্দিনী, যতক্ষণ না আমাকে বলছিস যে কি প্রবলেম হয়েছে আমি সিচুয়েশনটা হ্যান্ডেল কি করে করব? নন্দিনী, আমি বললাম তো আমি হ্যান্ডেল করে নেব। উনি এইটুকু সামান্য কথা কেন বুঝতে পারছেন না? আমার কাছে সব প্রবলেমের সলিউশন আছে, আমি নিজেকে সামলাতে পারবো নন্দিনী। সব বিষয়ের জন্য আমার কোনো প্রোটেক্টরের দরকার নেই। ওনাকে বলো আমি নিজেকে সামলাতে পারবো, আমি জানি কি করতে হবে। নন্দিনী, আমি বলছি ওনাকে বলো এসবের থেকে দূরে থাকতে আর এখান থেকে যেতে। সুমনা, তুই অংশুমান দাদার সাথে এভাবে রুডলি কি করে কথা বলছিস? নন্দিনী, ওনাকে আটকানোর জন্য এর থেকে ভালো উপায় আমার কাছে ছিল না। যদি ওনাকে না আটকাতাম তাহলে আবার আমার প্রবলেমকে উনি নিজের প্রবলেম মনে করে উনি নিজের জীবনটাই আরো প্রবলেমে ফেলতেন। ওনার জীবনটাকে আমি নরক করে তুলতে পারবো না। দেখতে পাচ্ছি আমি যে কিভাবে তোরা দুজন তোদের জীবনটা নরকে পরিণত করেছিস। মানে মানে মানেটা তো না এই সময় তুই বুঝতে পারবি, আর না আমি তোকে বোঝাতে পারবো। নন্দিনী, আমি তো বললাম নন্দিনী আমি সামনে নেব নিজের মতো। ওনাকে বলো যদি উনি এর মাঝে আসেন তাহলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। তুমি যাই বলো সুমনা, আমাকে বিষয়টা জানতেই হবে। আমি ভালো মতন বুঝতে পারছি তুমি এইভাবে আমার সঙ্গে কথা কেন বললে, কারণ তুমি চাও না যে দাদুকে দেওয়া প্রতিশ্রুতি আমি ভেঙে ফেলি।
কারোর চোখে ছোট হয়ে যাই, কিন্তু এটা বোঝা সত্ত্বেও যে তুমি আর নন্দিনী কোনো প্রবলেমে আছো, আমি চুপচাপ কি করে বসে থাকবো? তোমাকে একা কি করে ছাড়বো আমি? কারণ তোমার লড়াই এবার আমার লড়াই হয়ে গেছে। আমায় ক্ষমা করে দিও শ্রীকৃষ্ণ। আমি অংশুমানদার সঙ্গে এভাবে কথা বললাম, অনেক কষ্ট দিয়েছি ওনাকে আমি। কিন্তু কি করতাম, যখন ওনার দিকে আঙুল তোলা হয় তখন আমি নিজেও তো কাঠগড়ায় দাঁড়িয়ে পড়ি। ওনার কষ্ট দেখে আমার মনেও তো কষ্ট হয় শ্রীকৃষ্ণ। আমায় ক্ষমা করে দাও, ওনাকে অনেক কষ্ট দিয়েছি আমি। ওনাকে কষ্ট পেতে দেখতে পারবো না আমি। দুঃখ যেন এখন ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। জানি না এ কেমন অনুভূতি, যে বিষয়টা মন বুঝতে পারছে সেটা মাথা মানতে অস্বীকার করছে। মন এবং বুদ্ধির এই টানাপোড়েনে মন সব সীমা অতিক্রম করতে চাইছে, আর বুদ্ধির মধ্যে রয়েছে সমাজের সেই সমস্ত নিয়ম। বুদ্ধি আর মনের এই খেলায় শেষ হয়ে যাচ্ছে দুটো জীবন। জানি না সময়টা কোন দিকে এগিয়ে যাবে এবার, কে জয়ী হবে শেষে। হ্যাঁ স্যার, আমি ভাগলপুর মেডিকেল কলেজের কথাই বলছি। আপনি প্রিন্সিপাল, সিদ্ধান্ত নেওয়া আপনার হাতে। আমাদের কোম্পানি আপনাদের কলেজের পুরনো বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করতে চায়। আপনি যবে বলবেন আমি মিটিং করতে চলে আসবো। ওকে স্যার। অংশুমান বাবা, কোথায় যাচ্ছ তুমি? দাদু, ওই আমি জানি বাবা তুমি কোথায় যাচ্ছ। আমি ভাগলপুর মেডিকেল কলেজের পুরনো বিল্ডিং এর রিকনস্ট্রাকশনের কাজ করতে অস্বীকার করেছিলাম, কিন্তু তুমি এতে রাজি হলে কেন? বাবা, ওই যে সুলতানগঞ্জে বিল্ডিং এর কাজ কেন শুরু করা হয়েছিল সেটা তো সবাই জানে, আর তার পরিণাম কি হয়েছিল সেটাও সবাই জানে। যেটা সুলতানগঞ্জে হয়েছে সেটা আবার কলেজেও হচ্ছে, তাই না বড় খোকা? তুই যে কি কি করতে চাইছিস সেটা কি তোর মনে হয় আমরা জানি না? পাখির ছানা কখন ডানা মেলবে, কখন ঠোকরাবে, আর কখন ফুর করে উড়ে যাবে সেটা মা পাখি সব জানে, তাই আমিও সব জানি। জেঠিমা, আমি কোনোভাবে সেরকম সময় নষ্ট করি না যেখানে কোনো মূল্যায়ন হয় না। বড় খোকা, কার কি মনের ইচ্ছে আমি সব জানি, তাই আমাকে বোঝাতে আসিস না। একাদশীর পুজোতে সমস্ত বিধবারা কিভাবে আশ্রম থেকে এলো, আর কেন এলো, আর কে ডাকলো, আমি কি জানি না? বাবা, যদি বিষয়টা কলেজের বিল্ডিং এর টেন্ডার নেওয়ার হয়, আমাদের অংশুমানকে জিজ্ঞেস করা উচিত যে ওর টেন্ডারটা নেওয়ার কথা কেন বলেছে।
দাদু, আমার সন্দেহ যে সুমনা আর নন্দিনীকে কলেজের মধ্যে কেউ বিরক্ত করছে। যদি এইভাবে ওদের কাছে থাকে তাহলে ওরা সেফ থাকবে। আমার তো মনে হয় যে বড় খোকার নন্দিনীর থেকে বেশি সুমনার জন্য চিন্তা হচ্ছে। সুমনা, সুমনা তাড়াতাড়ি চল আর গিয়ে না দেখ একবার যে তোর জেদের জন্য বাড়িতে এখন কি অবস্থা চলছে। কিন্তু আমি কি করলাম নন্দিনী? সেটাই, কলেজের ওই প্রবলেমটা। আমরা যদি অংশুমান দাদাকে সত্যিটা বলে দিতাম তাহলে দাদা এই প্রবলেমটা কেউ জানার আগেই সলভ করে দিত। কিন্তু এখন দেখ, আমাদের জন্য অংশুমান দাদা নিজেই প্রশ্নের ঘেরাটোপে দাঁড়িয়ে। তুই তাড়াতাড়ি আয়। অংশুমান বাবা, তোমার যদি এতে সন্দেহ ছিল তো আমাকে জানাতে পারতে। সুমনা মা, নন্দিনী, দাঁড়াও মা। সুমনা মা, তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে কলেজে তুমি সুরক্ষিত নও? না ঠাকুরদা, আমি একদম সুরক্ষিত আছি। নন্দিনী, তুই বল, তোদের ওখানে কেউ বিরক্ত করে? না মা, এরকম কিছুই নয়। যাও মা, কলেজ যাও। আমরা আসি। খেয়াল রাখবে নিজেদের। এবারে আমার মনে হচ্ছে যে বড় খোকার চিন্তা শেষ হয়েছে হয়তো। অংশুমান বাবা, কোথায় যাচ্ছ? তোমাকে এক্ষুনি পাটনায় রওনা হতে হবে। কালেক্টর সাহেব কিছু কাগজ দেবে, ওগুলো নিয়ে সন্ধে ফিরে এসো। কিন্তু দাদু, আমি এখন পাটনা কি করে যাব? অফিসে অনেক কাজ আছে। অফিসের কাজ পরে করো বাবা, এই কাজটা বেশি জরুরি। যে কোনো অবস্থায় ওই এগ্রিমেন্ট কালকের মধ্যে সাইন করে পৌঁছাতে হবে। দাদু, আমি অংশুমানের সঙ্গে যেতে পারি? ও কোম্পানিও পেয়ে যাবে। অফিসিয়াল কাজে আমি কারোর কোম্পানি পছন্দ করি না। আমি পাটনা একাই যাব। বাবা, সকলে জানে আর অভিজ্ঞতাও এটাই বলে যে আগুন আর ঘি যদি একসাথে থাকে তাহলে আগুন তো জ্বলবেই, তাই না? তবে ভালো এটাই হবে যে যদি একসাথে রাখা হয় তাহলে ঘিয়ের জন্য একটা পাত্রের ব্যবস্থা করা উচিত। তুমি কি বলতে চাইছো বুঝলাম না। মনু বলতে চাইছে যে এইভাবে অংশুমান কতদিন আমার মেয়েকে এইভাবে ঘোরাতে থাকবে। এখন আপনাদেরও দায়িত্ব হয় এদের দুজনের বিয়েটা দিয়ে দেওয়া। ছোট বৌমা, হ্যাঁ বাবা। পুরোহিত মশাইকে ডাকো। ওনাকে বলো যে যত তাড়াতাড়ি সম্ভব অংশুমানের বিয়ের দিন ঠিক করতে। যে কোনো অবস্থায় আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অংশুমানের বিয়ে দিতে হবে। ঠিক আছে। নন্দিনী, সরি। দেখ, আমি কান ধরে ক্ষমা চাইছি। সরি রে। আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর না নন্দিনী। আমি চাই না আমার জন্য অংশুমান দাকে কেউ প্রশ্ন করুক, আমার জন্য ওনাকে অপরাধী করে কাঠ করে দাঁড় করানো হোক। কিন্তু আমি এটাও ভালো করে জানি যে উনি যেভাবেই হোক আমাদের উপর নজর রাখবেন। আমাদের জন্য চিন্তা হয় ওনার। শোন না আমি কি বলছি। চিন্তা তো হবেই আরতি। আমি সুমনাকে খুব ভালোভাবে চিনি।
ও সব সহ্য করবে কিন্তু মুখ ফুটে একটা কথাও বলবে না। আর আমি কোনোভাবে এটা মানতে পারছি না যে সুমনা একেবারে বিপদমুক্ত। দাদা তুমি চিন্তা করো না। ঠিক আছে, আমি রাখছি। গুড মর্নিং। আরে তোদের বৌদিকে গুড মর্নিং বল। গুড মর্নিং বৌদি। আমাদের রাস্তা ছাড়ুন, আমাদের যেতে দিন প্লিজ। চল নন্দিনী। আরে যেতে দেওয়ার জন্য পথ আটকেছি নাকি? দেখুন, আমরা কলেজে পড়তে আসি, আপনার আজে বাজে কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। সোজাভাবে কথাটা বুঝতে পারো না নাকি? এই চুপ! আমি না ম্যারিড ওমেনদের সাথে কথা বলি না, না হলে এক্ষুনি তোমার মান সম্মান এখানে নষ্ট করে দিতাম, বুঝলে? অবস্থা তো তোমার আমি খারাপ করব। যাও এখান থেকে। অসভ্যতামিরও একটা সীমা থাকে, বললাম না মাঝখানে বুঝলে? কথা বলবে না তুমি। তোমার সাহস হলো কি করে? আজ পর্যন্ত কেউ ভোলাকে টাচও করেনি, আর তুমি এবার আমি তোমাকে তোমার জায়গাটা দেখাবো, বুঝলে? কি ভাবোটা কি তুমি নিজেকে? হ্যাঁ, এই! আচ্ছা তাহলে এটা তিনজনের সেনা, হ্যাঁ? ধর গিয়ে। কলেজে টিজ করতে এসেছিস, গুন্ডামি করছিস? হ্যাঁ, এই নিয়ে চল থানায়, চল। তোমরা দুজন ঠিক আছো তো? হ্যাঁ দিদি, তুমি ঠিক আছো কি? আচ্ছা দিদি, তুমি এখানে কেন এলে? কে পাঠিয়েছেন তোমাকে? অংশুমানদা? না, তোমরা দুজন লাঞ্চ ফেলে এসেছিলে তো, এই দেখো আমি লাঞ্চটা নিয়ে এসেছি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ দিদি। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, একটু আগে এখানে যা কিছু হলো এসব নিয়ে বাড়ির কারোর সাথে আলোচনা করো না তুমি, বিশেষ করে অংশুমানদার সঙ্গে তো একেবারেই নয়। তুমি এখন বাড়ি যাও, কলেজ শেষ হয়ে গেলেই আমরা বাড়ি চলে আসবো। তোমরা দুজন নিজেদের খেয়াল রেখো, আর সময় মতো বাড়ি চলে এসো। ঠিক আছে দিদি। ঠিক আছিস তো তুই? দাদুকে দেওয়া প্রতিশ্রুতি আমাকে এতটা বাধ্য করে দিয়েছে যে সুমনাকে আমি সাহায্যও করতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে সুমনা আর অংশুমান একে অপরের সঙ্গে কথা বলবে না। আরতি কারা ছিল ওরা? অংশুমান দাদা, তোমার সন্দেহটাই সঠিক। ভোলা সিং নামের কোনো গুন্ডা যে সুমনাকে খুব বিরক্ত করছে। কিন্তু এখন চিন্তা করার আর কোনো দরকার নেই। নন্দিনী পুলিশ স্টেশনে কল করে পুলিশ ডেকে নিয়েছে, পুলিশ ওদেরকে নিয়ে গেছে। ঠিক আছে, তুই বাড়ি যা। আচ্ছা। আরে কি যে হলো, এক্ষুনি তো ঠিক ছিল। কি হলো? পাংচার হয়ে গেছে দিদি। এটা আবার কি করে হলো? আর যদি টায়ার পাংচার হয়ে গিয়ে থাকে তাহলে চেঞ্জ করাওনি কেন? স্টেপনির পাংচার কাল দিয়েছিলাম, এখনো দেয়নি।
কোনো ব্যাপার নয় দাদা, আপনি মেকানিকের কাছে গিয়ে গাড়ি ঠিক করিয়ে আনুন, আমরা অটো করে চলে যাব। ঠিক আছে দিদি। হ্যাঁ দাদা, তুমি কি সুমনা আর নন্দিনীকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে গেছো? গাড়ি পাংচার হয়ে গেছে, ওরা অটো করে চলে গেল। আমি সারাও বলেছিলাম কিন্তু ওনারা চলে গেলেন। আমরা একটু ওয়েট করলে কি হয়ে যেত? ড্রাইভার তো পাংচার ঠিক করে চলেই আসতো। তুই না সত্যি মাঝে মাঝে খুব বাড়াবাড়ি করিস। নন্দিনী, তুই এমন হাবভাব করছিলি যেন এক্ষুনি ড্রাইভারকে খেয়ে ফেলবি। গাড়ি ঠিক করিয়ে আনা তো দূরের কথা, আর ভালোই হয়েছে। মাঝের মধ্যে হাঁটা শরীরের পক্ষে ভালো। আর দেখ না, দিন দিন তুই কত মোটা হয়ে যাচ্ছিস। চুপ কর। হ্যাঁ হাস তুই, কিন্তু তোর এই হাসি দেখে আমি এটা মোটেই ভেবে নেব না যে ফাঁকা রাস্তাটায় তোর মোটেই ভয় লাগছে না। ভয়? কার ভয়? যার ভয় ছিল তাকে তো পুলিশ নিয়ে গেছে। এখন আমাদের কারোর থেকে ভয় নেই নন্দিনী। গুড মর্নিং।